বলছো তুমি সুগা? এসবের প্রমাণ কি? তুমি কত বড় অপবাদ দিচ্ছ বুঝতে পারছো? আমি বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু আমি মিথ্যে বলছি না। কথাটি বলে সুগা টেবিলে রাখা খামটি খুলে কয়েকটি ছবি ও অফিসিয়াল কাগজ মিস্টার গং এর সামনে এগিয়ে দিল। এগুলো দেখুন, এগুলো দেখলেই বুঝতে পারবেন আমি মিথ্যে বলছি না। এগুলো তের তখনকার ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তের হাত এবং গলায় দাগ রয়েছে। আর এই যে জঙ্কুকের কলেজ বহিষ্কারের অফিসিয়াল নোটিশ। এরপর জঙ্কুক বিদেশে চলে যায়, সেটা আপনার অজানা নয়। এরপরে যদি আপনি ভেবে থাকেন এটা একটা নিছকই দুর্ঘটনা, তাহলে বলবো আপনি ভুল করছেন। শুধু তখনকার সেই দুর্ঘটনাই নয়, এখনো তে আর জঙ্কুকের মাঝে সম্পর্ক রয়েছে। আর তাদের বাবা মা এই সম্পর্কটা মেনে নিতে পারছে না বলেই তাড়াতাড়ি তের বিয়ের ব্যবস্থা করছেন। উনি নিশ্চয়ই আপনাকে বলেছেন তের সাথে আপনার ছেলের বিয়ে দিলে উনি অনেক সম্পত্তি দিবেন। কি আঙ্কেল, আমি ঠিক বলছি তো? কথাটা শুনে মিস্টার গম স্তব্ধ হয়ে গেলেন, কারণ নামজুন সত্যিই এমনটা বলেছে। তুমি তো ঠিকই বলছো, নামজুন আমাকে এমনটাই বলেছিল, কিন্তু ও বলেছিল তের কোনো জন্ম পরিচয় নেই আর সেই জন্যই সে সম্পত্তি দিতে চায়। কিন্তু এর পিছনে এত বড় ষড়যন্ত্র রয়েছে সেটা তো আমি বুঝতেই পারিনি। আঙ্কেল, আপনাকে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, আপনি ছবিগুলো দেখুন। ছবিগুলো আর বহিষ্কারের নোটিশটা হাতে নিতেই মিস্টার গং এর হাত কাঁপতে শুরু করলো। ছবিগুলোতে তের শরীরে যে নির্যাতনের চিহ্ন দেখা যাচ্ছে তা যে কোনো সাধারণ আঘাতের নয়, তা স্পষ্ট। নামজুন নামজুন আমার সাথে এত বড় বেইমানি করতে চেয়েছিল, এটা আমি ভাবতেও পারছি না। আমার একমাত্র ছেলের জীবনটা ও এইভাবে নষ্ট করে দিতে চেয়েছিল। আমি ওকে কিছুতেই ছাড়বো না। সুগার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, মাথা নিচু করে মিস্টার গং এর বাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর ফোনটা বের করে জঙ্কুকে ফোন দিল। সুগা বল, গিয়েছিলি তুই? হ্যাঁ গিয়েছিলাম, তবে এটাই শেষবার। এরপর থেকে আমি আর কখনো এরকম কাজ করতে পারবো না। তুই আসলে দিনের জানোয়ার হয়ে যাচ্ছিস জঙ্কুক। ওকে ওকে, এত রাগ করতে হবে না। ঠিক আছে, এটাই শেষবার, যা কথা দিলাম আর করতে হবে না। হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। মেয়েটার জীবনটা তুই একবারে নরক বানিয়ে দিচ্ছিস। সুগা, এই ব্যাপারে কোনো ছেলে বেশি ভালোবাসা দেখাক সেটা কিন্তু আমার পছন্দ নয়। সাইকো শালা, তুই আসলেই একটা সাইকো। ফোন রাখ। জঙ্কুক হাসতে হাসতে ফোনটা রেখে দিল। অন্যদিকে মিস্টার গং রাগে কাঁপতে লাগলেন। তার একমাত্র ছেলের জীবনে এমন একটা গোপন সত্যের মুখোমুখি দাঁড়িয়েছিল ভেবে তিনি যেন ভিতরে ভিতরে জ্বলে উঠলেন। সে আগে অন্ধ হয়ে নিজের ফোন বের করে নামজনের নাম্বার ডায়াল করলেন। অপর থেকে নামজন ফোনটা ধরে খুব হাসি মুখে বলল, হ্যাঁ গং, বল কি খবর? চুপ কর নামজুন, তোকে আমি এতদিন সত্যি মন থেকে একজন খাঁটি বন্ধু ভাবতাম, আর তুই তুই আমার সাথে এত বড় বেইমানি করতে চেয়েছিলি। বেইমানি? কি বলছিস এসব? বেইমানি নয় তো কি? তোর ঘরে এত বড় একটা নোংরা সত্য লুকিয়ে তুই আমার নিষ্পাপ ছেলেটার জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলি। আমি তোর ছেলের জীবন নষ্ট? তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কোন সত্যির কথা বলছিস তুই? যে সত্যি মুখে আনা যায় না। আমি মেয়েটাকে অসম্মান করতে চাই না, তাই কিছু বলছি না, কিন্তু তুই কাজটা ঠিক করিসনি। ছি নামজুন, তোকে বন্ধু ভাবতেও আমার ঘৃণা লাগছে। তুই তো জানিস জংশুক আমাদের একমাত্র ছেলে, আমার কত আদরের ছেলে, আর তুই ওকে এত বড় ধোঁকা দিতে চেয়েছিলি। তুই ভেবেছিলি আমরা সত্যিটা জানতে পারবো না, তাই না? কিন্তু দেখ, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, আমরা সত্যিটা জেনে গিয়েছি। তুই কিসের কথা বলছিস আমাকে খুলে বলবি তো? আমি কি এমন মিথ্যা বলেছি সেটা আমাকে একটু বল। আমি আর কিছুই বলতে চাচ্ছি না, এই বিয়ে হচ্ছে না, ব্যাস এইটুকুই জেনে রাখ। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। এরপর থেকে তুই আর কখনো আমার সাথে যোগাযোগ করবি না। গং, প্লিজ একটা বার অন্তত আমার কথাটা শোন। কি হয়েছে আমাকে খুলে বল। আমি আর একটা শব্দও বলতে চাইছি না। এই বিয়ের কথা এখানেই শেষ। জংশুকের সাথে তের কোনো সম্পর্ক হবে না, আর আজ থেকে তোর সাথেও আমার কোনো সম্পর্ক নেই। তুই আর কখনো আমার বা আমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। কথাটা বলেই মিস্টার গং রাগে ফোনটা কেটে দিলেন। ওপাশে নামজন হাতের ফোনটা ধরে স্তব্ধ হয়ে বসে রইলেন। জিনের মুখের মিষ্টি হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। বিয়ে ভাঙার খবরটা শোনা মাত্রই নামজন ও জিনের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। ড্রয়িং রুমে এক নিদারুণ নীরবতা আর হাহাকার নেমে এলো। জিন সোফায় বসে ফুপিয়ে কেঁদে উঠলেন। রান্নাঘর থেকে তেও সবটা শুনতে পেল। বিয়ে ভাঙার খবরটা শুনে তার মনও খারাপ হয়ে গেল। সত্যি বলতে লি জংশুককে বিয়ে করার কোনো ইচ্ছেই তার ছিল না,
কিন্তু সে ভেবেছিল এই বিয়ের মাধ্যমে সে নামজনা জিনের উপর বোঝা হয়ে থাকার অপবাদ থেকে মুক্তি পাবে, তাদের ছেড়ে দূরে কোথাও চলে যেতে পারবে। নামজনা জিনের উপর থেকে তার দায়িত্বের বোঝা কমে যাবে। সে ভেবেছিল তার চলে যাওয়ায় হয়তো এই পরিবারে একটু শান্তি ফিরবে, কিন্তু তার সেই আশাটা অপূর্ণ থেকে গেল। নামজুন, সবসময় কেন এমন হয় বলতে পারো? কেন কেন তের বিয়ে হতে হতেও ভেঙে যায়? কি এমন দোষ করেছে আমাদের তে? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না জিন। এমনটা তো হওয়ার কথা ছিল না। মিস্টার গং আমাদের ব্যাপারে সব জানতেন, আমাদের চিনতেন, তবুও বিয়েতে রাজি হলেন না। এরপর এরপর তো মেয়েটার আর বিয়েই হবে না। নামজুন, তুমি শান্ত হও জিন। কি হয়েছে আমি সবটা খবর নিয়ে দেখছি। জিনের কান্না দেখে তে নিজের কষ্টটুকু লুকিয়ে সে ধীর পায়ে এসে জিনের পাশে বসলো। মামনি, তুমি কেঁদো না প্লিজ। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার অনেক খারাপ লাগে। হয়তো আমার ভাগ্যে ভালো কিছু লেখা নেই, তাই এমনটা হলো। তোমার এই কান্না আমি সহ্য করতে পারছি না মামনি, তুমি প্লিজ কেঁদো না। তে আমার সোনা মেয়ে, তুই একদম চিন্তা করবি না। তোর বাবা আর আমি সবসময় তোর পাশে আছি। বিয়ে হয়নি ভালোই হয়েছে, তুই সারা জীবন আমাদের কাছে থাকবি। ওহো, কি সুন্দর এক পারিবারিক কান্নাকাটির দৃশ্য। তাই এত সুখ পালনের কারণ কি জানতে পারি? আবার কি হলো? তোমাদের আদরের সোনামণির বিয়েটা ভেঙে গিয়েছে বুঝি? জঙ্কুক, মুখ সামলে কথা বল। নামজুন রক্তচক্ষু নিয়ে জঙ্কুকের দিকে তাকালেন, কিন্তু জঙ্কুক সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপর ছুঁড়ে দিল। আমি জানতাম তোমাদের ওই তথাকথিত আদর্শ পাত্র ভেঙে যাবে। তোমাদের এই সুন্দরী অপয়া ও লক্ষ্মী মেয়েটাকে কেউ বিয়ে করবে না। যাই হোক, তোমরা তো অনেক চেষ্টা করলে, কিন্তু আমি তো আর ভাই, তাই না? আমারও একটা দায়িত্ব আছে। আমি তো আর সেই দায়িত্বকে অস্বীকার করতে পারি না। তাছাড়া আমার বিয়ে করাটাও জরুরি, তাই ভাই হিসাবে আমি ওর জন্য একটা পাত্র ঠিক করেছি। তুই তুই পাত্র দেখেছিস? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? ওফো মা, বাবাকে একটু বোঝাও তো। আমি সত্যি একটা পাত্র দেখেছি। আমার অফিসের যে নতুন কেয়ারটেকারটা এসেছে, তার জন্য একটা পাত্রী প্রয়োজন। বয়স যদিও একটু বেশি, তবে সমস্যা নেই। আগের পক্ষের মাত্র 2টো বাচ্চা আছে। কিছুদিন আগেই বাচ্চার বউটা মারা গিয়েছে, তাই বাচ্চাদের সামলানোর জন্য একটা মেয়ে দরকার। আমি ওকে প্রস্তাবটা দিতেই রাজি হয়ে গেল। এখন তোমরা ভেবে দেখতে পারো বিয়েটা কি দিবে নাকি দিবে না। জঙ্কুক, মুখ সামলে কথা বল। রিল্যাক্স বাবা, তুমি সত্যি করে বলো তো, এই অপয়া মেয়েকে কেয়ারটেকার ছাড়া আর কে বিয়ে করবে? তোমরা তো তোমাদের সাধ্যমতো চেষ্টা করলে, কিন্তু বিয়ে হলো কি? আর হবেও না। তাই এবার আমি যা বলছি তাই করো। জঙ্কুক, তুই থামবি? তুই কি সব বলছিস? আমার থামার কোনো প্রশ্নই ওঠে না মা। আমি তো অনেক আগেই জানতাম এই অপয়াটার কোনোদিন বিয়ে হবে না। আসলে ওর কপালে সুখী লেখা নেই। শুধু শুধু ওর এই বিয়ের নাটকের জন্য আমার বিয়েটা আটকে রেখেছো তোমরা। আয়ু আর কতদিন আমার জন্য অপেক্ষা করবে বলো তো? ওর জন্য কেন আমার জীবনটা থেমে থাকবে? এখন হয় তোমরা আমার পছন্দের পাত্রের কাছে ওকে বিয়ে দাও, অথবা এই বাড়ি থেকে বের করে দাও, অথবা আমি নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে মা। এবার ওকে যার গলায় পারো তার গলায় ঝুলিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি না। আগামী মাসেই আমি আয়ুকে বিয়ে করছি, দ্যাটস ফাইনাল। কথাগুলো শেষ করে জঙ্কুক কোনো উত্তরের অপেক্ষা না করে নিজের ঘরের দিকে চলে গেল। জঙ্কুকের বিষাক্ত কথাগুলো তের বুকে তীরের মতো এসে বিঁধল, কিন্তু সে তার মা বাবার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। তাই এক মুহূর্ত দেরি না করে নিজের ঘরে চলে গেল। দরজাটা হালকা চেপে ধরে সে মেঝেতে বসে কাঁদতে লাগলো। কিন্তু তে সবার সামনে কান্নাকাটি করেনি, জঙ্কুকের সাথে তর্ক করেনি। এটা যেন জঙ্কুক মেনেই নিতে পারলো না। কয়েক মিনিটের মধ্যে সে তের ঘরে এসে উপস্থিত হলো। তে কান্নায় ব্যস্ত, তাই জঙ্কুক তার ঘরে এসেছে সেটা সে খেয়াল করেনি। জঙ্কুক দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তের কান্না দেখলো, তারপর পকেটে হাত দিয়ে তের সামনে এসে দাঁড়ালো। কিরে, এত বড় বিছানা থাকতে চুপচাপ মেঝেতে বসে আছিস কেন? জঙ্কুকের কথা শুনে তে চমকে তাকালো। বিয়েটা ভেঙে গিয়েছে বলে খুব কষ্ট হচ্ছে বুঝি? ভেবেছিলি ডাক্তারকে বিয়ে করে আমার হাত থেকে রেহাই পেয়ে যাবি, তাই না? সেগুলো বালি। তুই ভুলে গেছিস এই খাঁচা থেকে পালানোর ক্ষমতা তোর নেই। আমাকে এত অপমান করেও আপনার কি শখ মেটেনি?
দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। আর কত অত্যাচার করবেন আমার উপর? অত্যাচার? অত্যাচার তো এখনো শুরুই করিনি, তবে এবার করব। ফোটা এখান থেকে। তোকে এক মুহূর্তের জন্য আমার চোখের সামনে সহ্য হচ্ছে না। আমি তো আপনার ঘরে যাইনি, আপনি এসেছেন। আমি আর কোথায় যাব? জঙ্কুক উত্তর না দিয়ে ঘরের চারপাশটা তাচ্ছিল্যের দৃষ্টিতে চোখ বোলালো, তারপর শীতল গলায় বলল, আজ থেকে তুই ছাদের ওই চিলেকোঠার ঘরটাই থাকবি। এই বিশাল ঘর এখন আর তোর নয়। মানে কি বলতে চাইছেন? আয়ু এখন প্রায় প্রতিদিনই এই বাসায় আসবে। বিয়ের কেনাকাটা আছে, তাছাড়া আমরা একটু পার্সোনালি সময় কাটাতে চাই। আর দোতলায় তো এক্সট্রা কোনো রুম নেই, কিন্তু ওর একটা পার্সোনাল রুম দরকার। যেহেতু আমার পাশের রুমটায় তুই থাকিস, তাই তোকে এখন এখান থেকে বের হতে হবে। এই রুমটা এখন থেকে আয়ু ব্যবহার করবে, আর তুই চিলেকোঠায় শিফট হবি। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? না বোঝার মতো কি বলেছি? তে আর জঙ্কুক ঘরের ভিতরে কথা বলছিল। ঠিক সেই সময় জিন ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। জঙ্কুকের কথা শুনে তার মাথায় আগুন জ্বলে উঠল। তের খোঁজ দিতে এসে তিনি জঙ্কুকের এই জঘন্য কথাগুলো শুনে ফেলেছেন। তিনি জঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে বললেন, জানোয়ারের বাচ্চা, তুই কি বলছিস বুঝতে পারছিস? তোকে জন্ম দিয়ে আজ নিজের কাছেই নিজেকে জানোয়ার মনে হচ্ছে। তোর মাঝে কি একটু দয়া মায়া নেই? কেন মেয়েটাকে এভাবে দিন রাত তিলে তিলে জ্বালাচ্ছিস? তোর এই অন্যায়ের কি কোনো সীমা নেই? মায়ের কথায় জঙ্কুক বিন্দুমাত্র বিচলিত না হয়ে একদম নির্লিপ্ত গলায় বলল, উফ, তোমার আর পাপার কি হয়েছে বলো তো? কথায় কথায় অযথা চিৎকার কেন করো? আমি আবার ওকে কখন জ্বালালাম বলো তো? তোমরা আমাকে বিয়ে করতে দিচ্ছ না, মূলত ওর জন্যই আমার বিয়েটা আটকে আছে। এখন আমার কি করা উচিত? দোতলায় তো এক্সট্রা কোনো রুম নেই। এখন তোমরা কি চাও আয়ু এসে বিয়ে ছাড়াই আমার রুমে থাকুক? যদি তোমরা থাকতে দাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেই প্রচলন আমাদের পরিবারে আছে বলে তো আমার মনে হয় না। কথাটা শেষ হতে না হতে জিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি উত্তেজিত হয়ে জঙ্কুকের গালে থাপ্পড় মারার জন্য এগিয়ে আসলেন, কিন্তু থাপ্পড়টা জঙ্কুকের গালে না পড়ে তের গালে পড়ল, কারণ তে জঙ্কুককে বাঁচানোর জন্য নিজের সামনে এসে দাঁড়িয়েছে। তে, কি করলি এটা? আমি তো ওই জানোয়ারটাকে মারতে গিয়েছিলাম, তুই কেন সামনে এসে দাঁড়ালি? দেখি কতটা লেগে গেল বলতো? না মামুনি, আমার একটুও লাগেনি। তোমরা প্লিজ আমার জন্য ভাইয়ার সাথে আর ঝগড়া করো না। আমার প্রতিদিনই ঝগড়া দেখতে ভালো লাগে না মামুনি। আমার ছেলে কোথায় থাকতে একটু অসুবিধা হবে না। তাছাড়া ভাইয়া তো কোনো অন্যায় আবদার করেনি। সত্যিই তো আমাদের বাসায় আর রুম নেই। আয়ু আপু যদি এসে আমার ঘরে থাকতে চায়, থাকুক না। তুই এসব কি বলছিস মা? উনি তো ভাইয়ার সাথেই থাকবেন, তাই না? তুই এসব কি বলছিস তে? তুই তো নিজের ঘর ছেড়ে দিবি? না, অসম্ভব, কিছুতেই না। তুই কোথাও যাবি না তে। যার বেশি সমস্যা সে বাড়ি থেকে চলে যাবে। এমন বলো না মামুনি, কত দিনেরই তো ব্যাপার, আমার কোনো সমস্যা হবে না। আমি চিলেকোঠায় থাকতে পারবো। থাকতে পারবি মানে? চিলেকোঠায় তুই কি করে থাকবি তে? তুই তো অন্ধকারে একা একা থাকতে ভয় পাস। একা থাকতে কে বলেছে? ও একা ঘুমায় নাকি? যাতে একা থাকতে না হয় সেই ব্যবস্থাই তো করছি। কি কি বললি তুই? যে বুঝার সে ঠিকই বুঝেছে। কি বিড়বিড় করছিস? না, কিছু বলিনি মাম্মা, তুমি এখন যাও তো। আমি যাব না, তুই এই ঘর থেকে যা। না মামুনি, তোমরা দুজনেই যাও। আমি সব গুছিয়ে নিয়ে চিলেকোঠায় চলে যাচ্ছি। সকাল থেকে অনেক ধকল গিয়েছে মামুনি, তুমি রুমে গিয়ে একটু বিশ্রাম নাও প্লিজ। তে অনেক বুঝিয়ে সুঝিয়ে জিনকে নিজের ঘর থেকে বের করে দিল, কিন্তু জঙ্কুক ঠায় দাঁড়িয়ে আছে, যেন যুগ যুগ ধরে তার এই রুম থেকে বের হওয়ার কোনো ইচ্ছে নেই। জিন চলে যেতেই তে বলল, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বললাম তো ঘর খালি করে দিচ্ছি। আপনার চিন্তা করতে হবে না, আপনি ঘরে যান, আমি সব গুছিয়ে দিচ্ছি। কথাটা শেষ করার আগে জঙ্কুক তের হাত টেনে ধরে তাকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। কি হলো, কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। চুপ, একদম চুপ। কে বলেছিল পাকনামি করতে? কেন এসে সামনে দাঁড়ালি? দেখি দেখি গালটা। মা নিশ্চয়ই অনেক জোরে মেরেছিল। কিছু হয়নি, আপনি এখান থেকে যান প্লিজ। একদম কথা বলবি না, চুপচাপ এখানে বসে থাকবি। আমি এক্ষুনি আসছি, খবরদার দরজা লাগাবি না। বলেই জঙ্কুক উঠে এলো, আর কিছুক্ষণের মধ্যে একটা কাপড়ে কিছু বরফের টুকরা পিছিয়ে ফিরে এলো।
সে এসে দেখে বিছানায় বসিয়ে দিল।